रेणु रना रना रेणु रेणु আপনারা যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা পুরীতে নেতাজির বাসগৃহ দেখেছেন, যেটা এখন মিউজিয়াম হয়েছে। তো আমরা এখন কলকাতায় চলে এসেছি। কলকাতাতেও আমাদের যে নেতাজির বাড়িটি আছে এটা অবশ্যই দেখাটা অবশ্যই উচিত, এবং পরবর্তী প্রজন্মকে সঙ্গে নিয়ে আসবেন, দেখে যাবেন। খুব ভালো জায়গা এটা, এবং যার জন্য আজকে আমরা স্বাধীন দেশে স্বাধীন বাংলায় বাস করছি তার বাড়িটি দেখা আমাদের সত্যি প্রয়োজনীয়। তো এই সেই গাড়ি যেখানে যে গাড়িটি করে সুভাষচন্দ্র বোস ছদ্মবেশে বাড়ি থেকে ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল। আজ এটি রাখা রয়েছে, এখানে সযত্নে রাখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতার নেতাজি ভবন হল ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। এটি নেতাজির শৈশবকালে বাসভবন ছিল। নেতাজি ভবন লালা লাজপত রায় সরণিতে অবস্থিত, যা কলকাতার এলগিন রোড নামে পরিচিত। নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাসভবন নেতাজি ভবন হল একটি মেমোরিয়াল হল। শরৎচন্দ্র বসু 23শে জানুয়ারি 1947-এ দেশের সেবার জন্য এই বাড়িটিকে অবদান রেখেছিলেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই মেমোরিয়াল হলটি চমৎকারভাবে পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ করেছে। নেতাজি ভবন নেতাজি রিসার্চ ব্যুরোর একটি কেন্দ্র। এটিতে একটি মিউজিয়ামও রয়েছে, যা সুভাষচন্দ্র বসুর জীবন ও সময়কালকে প্রদর্শন করে। নেতাজি এই বাড়ি থেকেই গোপনে যাওয়ার জন্য যে সিঁড়িটি ব্যবহার করেছিলেন, এবং সেই সময় তার ব্যবহৃত গাড়িটিও প্রদর্শনীতে রয়েছে। এটি নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি, এবং এটি 1909 সালে তার পিতা জানকীনাথ বসু দ্বারা নির্মিত হয়েছিল। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজির এই বাড়িতেই থাকতেন, এবং এই বাড়িটিই ছিল স্বাধীনতা সংগ্রামীদের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। নেতাজির অধ্যয়ন ও শয়নকক্ষ এই বাড়ির ভিতরে মূল অবস্থায় সংরক্ষিত আছে। নেতাজি ভবনের মধ্যে রয়েছে জাদুঘর, সংরক্ষণাগার এবং একটি ভালো মজুদ লাইব্রেরি। নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে তার শৈশব কাটিয়েছেন, এবং 1941 সালে তিনি বার্লিনে পালিয়ে যাওয়ার আগ পর্যন্তই তাকে এখানে গৃহবন্দী করা হয়েছিল। এরপরে তিনি সাবমেরিনে জাপান দখল করে দক্ষিণ পূর্ব এশিয়া স্থানান্তরিত হন এবং বিখ্যাত ভারতীয় জাতীয় সেনাবাহিনীকে সংগঠিত করেন। সেখান থেকে ইম্পেরিয়াল জাপানিজ আর্মির সাথে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নেতাজি রিসার্চ ব্যুরো নেতাজির জীবন ও ইতিহাসকে ব্যাপক অবদান রেখেছে এবং সারা বিশ্ব থেকে প্রাসঙ্গিক উপকরণ সংগ্রহ করেছে। নেতাজি রিসার্চ ব্যুরো 1961 সালে নেতাজি জাদুঘর প্রতিষ্ঠা করে। জাদুঘরটি নেতাজির জীবনের প্রতি নিবেদিত একটি বিস্ময়করভাবে সংগঠিত জীবন জাদুঘর। জাদুঘরটি সারা বিশ্ব থেকে সংগৃহীত জিনিসপত্র প্রদর্শন করে, যা নেতাজির সাথে প্রাসঙ্গিক।
নেতাজি মিউজিয়ামটি তার নিজস্ব উপায়ে বেশ অনন্য এবং জাঁকজমকপূর্ণ। ভারতের স্বাধীনতা আন্দোলনের অসামান্য অবদানের জন্য নেতাজি সর্বদাই মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাশীল। তাছাড়া তার রহস্যময় অন্তর্ধান নিয়ে তাকে সাধারণত মানুষ কৌতূহল আরও বাড়িয়ে দেয়। অতঃপর নেতাজি ভবন জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকেই দর্শনার্থীদের ঢেউ আকৃষ্ট করে। নেতাজির বাড়িটি সাধারণত বাঙালি পরিবারের মতো। এটি ঐতিহ্যবাহী স্তম্ভ, বারান্দা দিয়ে নির্মিত, মূল পোর্টিকো একটি প্রতিলিপি দিয়ে প্রশংসিত হয়, যার ওপর খোদাই করা ইত্তেফাক, ইতমাদ, কোরবানি নীতিবাক্য রয়েছে। নেতাজি শোবার ঘর দোতলায়, যেখানে তার সমস্ত জিনিসপত্র সংগঠিতভাবে প্রদর্শিত হয়। বাড়ির উপরের তলায় নেতাজির জীবন ও কাজের সাথে সম্পর্কিত অনেক নথি, ছবি ও নিবন্ধগুলি একটি কালানুক্রমিক ও পদ্ধতিগত ক্রমে সাজানো রয়েছে। এই ওপরের ফ্লোরটিকে বিশেষ প্রভাব ও লাইটেনিং সহ আধুনিক রূপ দেওয়া হয়েছে। এখানকার চিঠি, ছবিগুলি সুভাষচন্দ্রের ধীরে ধীরে কেমব্রিজে একজন ছাত্র থেকে তারপর মান্দালে এবং জিওসিতে বন্দী হওয়ার চিত্র তুলে ধরেছে। 1928 সালে কলকাতার স্বেচ্ছাসেবক কর্পসের পরবর্তী বিভাগে তার ভারতীয় সমিতি স্থাপনের গল্প বলা হয়েছে। পাশের ঘরে সুভাষচন্দ্রের ইউরোপীয় উদ্যোগের চিত্র তুলে ধরা হয়েছে। এখানে ছবিগুলি আজাদ হিন্দ ফৌজের বসে প্রশিক্ষণ এবং ইউরোপীয় কূটনীতিক রাষ্ট্রনায়কদের সাথে তার বৈঠক দেখায়। ইউরোপ ও পূর্ব এশিয়ার আজাদ হিন্দ আন্দোলনের চিত্রিত একটি গ্যালারিও রয়েছে এবং এটি ইভেন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিও প্রদর্শন করে। নেতাজি ভবন, শরৎ বোস রোড হলো একটি অডিটোরিয়ামও রয়েছে। এখানে বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি আয়োজন করা হয়। মিলনায়তনে যারা আমরা বাঙালি প্রত্যেককেই বলছি, অবশ্যই এই বাড়িটি একবার দর্শন করে যাবেন। এটিও আমাদের বাঙালির কাছে কিন্তু মন্দির। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই।